আমি বোনকে দেখলাম যে ওই যে হাদি ভাই কথা বলতেছে, আমি বললাম আল্লাহ হ্যাঁ তাই তো আচ্ছা বা ভালোই তো, তাহলে একটু এক কাজ করি ফ্রি হলে কথা বলবো আমরা। এর মধ্যে হাদি ভাই আমাকে নোটিস করে, আসাদ ভাই। তো আমি বলছি কাকে ডাকতেছে আসাদ ভাই, আমি তো চিন্তাই করি না যে আমাকে চিনে আমার নাম জানে। তো আমি যখন ডানে বামে দেখলাম অন্য কাউকে না, উনি মনে হয় আমাকে, আসাদ ভাই হ্যাঁ আমি আপনাকে বলতেছি একটু বসেন আসতেছে। উনি আসলো 3-4 মিনিট পরে, এসে বললো আসাদ ভাই যে বক্তব্য দিচ্ছে না উনি হচ্ছে শহীদ আনাজের বাবা, ওই যে চানখার বলে যে ছেলেটা মারা গেল চিঠি লিখে, উনি বক্তব্য দেওয়ার পর আপনি প্লিজ একটু কিছু বলবেন। আমি আপনার এই বক্তব্য ডাউনলোড করে রেখেছি ফোনে, রাতের পর রাত দেখতাম যে এই লোকটা কে, এত সাহস, যাকে আপনাকে পাইলাম, আমি খুব চাচ্ছিলাম আপনার দেখা হোক। তো দুজনই দুজনকে চাইতেছে যে দেখা হোক, তা আল্লাহ মিলাই দিছে। কিন্তু আমার বাচ্চাটা অসুস্থ হওয়ার কারণে ওই দিন আমি আর আমি সময় দিতে পারি নাই। তা আমি চলে যাই ওনার কাছ থেকে সরি বলে বিদায় নিয়ে, আমি বাসা আসার পর খুব গিল্ট অ্যাটাক করে, আচ্ছা হাদি ভাইকে এত পছন্দ করি, উনি একটু চাচ্ছিলাম দুটো কথা বলে স্টেজে উঠে দিতে পারলাম না। তা আমি ওনাকে টেক্সট পাঠাই, উনি সাথে সাথে আবার অডিও নোট পাঠাইছে, উনি লিখে না টেক্সট, উনি অডিও নোটটা পাঠায়। তো শুনলাম আমি, আচ্ছা কোনো ব্যাপার না, বাচ্চার কী অবস্থা, ভালো এখন ঠিক আছে, আচ্ছা আমাদের সাথে আপনার দেখা হবে 2-1 দিনের মধ্যে দেখা হবে। মানে কি অধিকার, কি কি মানে একটু আগে দেখা হলো, ফর্মাল কথাবার্তা হলো, মানে উনি অধিকার নিয়েই বললো যে আমার সাথে দেখা হবে এবং 2 দিনের মধ্যে দেখা হবে, এবং উনি জানে আমি আসবো। এই যে মানে বিশ্বাস করে ভালোবাসা একটা কথা বলার যে জোর, আমাকে না খুব একদম হৃদয় ছুঁয়ে যায়। আমি বলি আরও খারাপ লাগলো আসলে, আমি চলে আসলাম, মানে মানে এতক্ষণ মনে হচ্ছিল যে খারাপ লাগাটা ফর্মাল খারাপ লাগা, এই টেক্সটটা পাওয়ার পর আরও খারাপ লাগলো যে এইরকম অধিকার নিয়ে কথা বলে কোন মানুষটা। আসাদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেদিনের ওই লাইনটাই আমি একটু আপনাকে শুরুতে মনে করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে আপনাকে মনে হয় সামনে তো অনেক সাংবাদিক ছিল, শিল্পীদের সামনে বৃষ্টিও হচ্ছিল মনে হয়, তাই না? আপনাকে মনে হয় এই ধরনের একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের আন্দোলন সম্পর্কে কিছু বলেন, মানে সাংবাদিক। তখন আপনি যেটা বললেন এটার সার কথাটা হচ্ছে এটা যে এই আন্দোলন তো শুধুমাত্র এখন আমাদের আন্দোলন না, এটা আপনারও আন্দোলন। পুরোটা জুলাই ধরেই আমি বিক্ষুব্ধ ছিলাম, আমি মর্মাহত ছিলাম, আমি আহত ছিলাম। এক পর্যায়ে আমি বোধহয় মরেই যাচ্ছিলাম, মানে যেটাকে বলে যে যখন আপনার হাত পা বাঁধা, আপনার ইচ্ছা শক্তি আরেকজনের কাছে বন্দী, সেটাকে কি আসলে বাঁচা বলে? দেখছিলাম, স্ক্রল করছিলাম, একটার পর একটা ব্রেকিং নিউজ, 4-5-6 দিন 7 দিন মোটামুটি সাধারণ মানুষের মতো করেই কিছু একটা মনে হচ্ছে, হয়তো ওদের চাওয়া পাওয়া ভুল, হয়তো বা গভর্নমেন্টের কথাটাই ঠিক। 5-7 দিন আমার কাছে এটাই মনে হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি অবজার্ভ করি। একটা পর্যায়ে মনে হলো যে এইটা হতে পারে না, একটা বাচ্চা যদি কোনো কিছু ডিমান্ড করে, তার যদি ডিমান্ডটা ভুল হইতে পারে, আমি যদি প্যারেন্টস হয়ে থাকি, রাষ্ট্র ব্যবস্থা যারা বসে আছে তারা তো আসলে অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক। যে বাচ্চাগুলা কথা বলছে তারা হচ্ছে ভবিষ্যতের ধারক বাহক, তাদের ভুল ত্রুটির জন্য তো আমি বসতে পারি, আমি নমনীয় হতে পারি, আমি শাসনও করতে পারি, কিন্তু আমি তো মেরে ফেলতে পারি না। এবং কাদের মারছি? যাদের ব্যাকপ্যাকে অনলি সেলফোন, কিছু বই অথবা একটা কলম, চাইছে কোটা মারছে গুলি, এবং সেটা কোনো রকম বাজ বিচার ছাড়াই। তখন মনে হলো যে না, এইটা তো চলতে পারে না। আমি আমার কলিগদের নক করলাম, টেক্সট করলাম, ফোন করলাম, সবাই বললো যে আসাদ ভাই এটা কী করে সম্ভব, আপনি কি ঠিক আছেন, মাথা ঠিক আছে আপনার? উইদিন 10-15 ডেজের মধ্যে ঠিক হয়ে যাবে, আপনি তো ঝামেলায় পড়বেন, আমরাও পড়বো, আপনার ফ্যামিলি পড়বো, চুপচাপ বসে থাকেন, ঠিক হয়ে যাবে। শুরু হলো আরও ম্যাসাকার, শুরু হলো কারফিউ, শুরু হলো সব কিছু। যাই হোক, আমি মনে করলাম যে আর্টিস্টরা এত মানে কাওয়ার্ড কেন, মানে আমি নতুন করে আর্টিস্ট জানলাম। আচ্ছা, মানে যাদের সাথে আমার সেটে এত বছরের, ওরা আমার কলিগ, আমি ওদেরকে জানি। এই যে ধরেন একটা মিথ্যা গল্পকে সত্যি করে রূপান্তর করা, মেক বিলিভ করা অডিয়েন্সের কাছে, তারা তো অনেক সেন্সিটিভ, তারা মানে সত্যিকারের চোখে জল আনতে পারে, মানে এতটাই তার ইমোশনাল হয়। তো সেই মানুষটা ট্রুথ জিনিস দেখে চুপ থাকবে? তখন আমার কাছে মনে হলো আমি এইরকম শিল্পী সত্তার মধ্যে বাঁচতে চাই না, থাকতে চাই না। আমি আমার মতো করে নেমে গেলাম, আমি বিভিন্ন স্পটে যাওয়া শুরু করলাম, জাহাঙ্গীরনগরে গেলাম,
জাহাঙ্গীরনগরে ভেঙে ভেঙে গেলাম, ফেরার পথে কারফিউ হলো, জি। এবং আমি কিছু বিরিয়ানির প্যাকেট, পানির বোতল এগুলো নিয়ে আমি সেই কোথায় সাভার জাহাঙ্গীরনগর ফেরত আসার পথে আমি দেখলাম কারফিউ অলরেডি। গাবতলী যখন পৌঁছালাম একদম কোকাফ ভ্যানে রিক্সায় গণভবনের সামনে দিয়ে আসলাম। আমার মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের সিকিউরিটি ফোর্স গণভবনের সামনে, শ্যামলী গণভবন একদম 32 নম্বর পর্যন্ত, জি। একাধারে আর্মি, একাধারে হেলমেট বাহিনী। তখন আমার কাছে মনে হলো যে এইটা কোনো স্বাভাবিক দেশের রাষ্ট্র ব্যবস্থা হতেই পারে না। তারপর আমি পোস্ট কথাবার্তাগুলো বলেই যাচ্ছি, আমার ফ্যামিলি পর্যন্ত, আমার আমার মা বলতেছিল যে বাবা এটা কেন করতেছো তুমি? আমি বলি কি মা আপনি বুঝতে পারছেন না হয়তো, বা আমি এটা নিয়ে ডিবেট করবো না। আমার বড় ভাই বললো যে তুই সারা জীবনই উল্টা পথে চলছিস এবং কারোর কথাই কোনোদিন শুনিস নাই, এখন কিন্তু আমরা ঝামেলায় পড়বো। তো যাই হোক, আমি আমার মতো করে চলছিলাম। এর মধ্যে 1 অগস্টে আমাদের একটা দৃশ্য মাধ্যম সমাজে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে। আচ্ছা। তো এখানে কিছু কিছু শিল্পী অ্যাড হয়, আমিও ওদের মুভমেন্ট খেয়াল করছিলাম। তো 1 তারিখে, সেদিন ছিল থার্সডে, আমি ব্যাংকে যাচ্ছিলাম। তখন আমাদের একজন কোয়ার্টিস বলে আসবে আজকে আসতেছেন না। আমি বলি কোথায়? আমি সামহাও হোয়াটসঅ্যাপের থ্রেডটা মিস করে যাই, মানে অনেকেই টেক্সট করে তো সবগুলো হয়তো আমি খেয়াল করি না। আমি বলি আমরা তো ফার্ম কেটে যাচ্ছি, তো আপনি আসেন। আমি বলি আমি তো ব্যাংকে যাচ্ছি। তো বলে না না আপনি আসেন। আমি বলি তখন আমার মনে হলো আচ্ছা এতদিন পর শিল্পীগুলো আসছে, আজকে তো আমার যাওয়া উচিত। আমি যে শিল্পীদের ডাকলাম এতদিন আসে নাই, সেই শিল্পী সেই শিল্পীরা বা আমার ঘরানার শিল্পী না, আমি যেহেতু বিজ্ঞাপনে থাকি, বিজ্ঞাপনে কাজ করি, এখানে সব ধরনের শিল্পীদের আজকে আসার কথা। আমি খুব আনন্দিত। আমি তাড়াতাড়ি আবার বাসা ব্যাক করি। আমি আবার ওকে জিজ্ঞেস করতেছিলাম আমাদের ওখানে কোনো ড্রেস কোড আছে? বলে হ্যাঁ মোটামুটি আমরা সবাই ব্ল্যাক পরে আসতেছি। তো আমি বাসায় ঢুকে খুঁজতেছিলাম আমার ক্লজেটে আমার ব্ল্যাক কি আছে, দেখি একটা ব্ল্যাক শার্ট। আমি ইউজুয়ালি ব্ল্যাক কাপড় পরি না। ব্ল্যাক শার্টটা পরে নামতেই বৃষ্টি শুরু হয়। আমি এটা খুব ডিসঅ্যাপয়েন্টেড। যাও শিল্পীরা নামলো, আজকে এরকম বৃষ্টি এবং ঝুম বৃষ্টি, আমি একটা শিল্পীও থাকবে না। এমনি শিল্পীরা অনেক নখরা, মানে আমার সাবকনশিয়াস মাইন্ড এগুলো আসছে। আমি বৃষ্টিতে রিক্সা নিয়ে একদম ভিজে যাচ্ছে রিক্সা, এই করতে করতে গ্রিন রোড পার হয়ে ঠিক আনন্দ সিনেমা হলের সামনে আসলাম। আমি একদম মানে খুবই অবাক, মানে সবাই আছে। আমি এমনটাই তো চাই, এমনটাই তো হওয়া উচিত। বৃষ্টি তো বৃষ্টি, এর থেকে ভয়ঙ্কর যদি বৈরী আবহাওয়া, তারপর আমরা রাজপথে থাকবো। আমি ছুটে গেলাম, তাড়াতাড়ি আমরা ঢুকে গেলাম। তো এর মধ্যে দেখি বিভিন্ন জার্নালিস্ট বাইট নিচ্ছে অন্য অন্য আর্টিস্টের। আমার ডানে বামে সবাই কথা বলতেছে, আমি না খুব পিসড অফ হলাম ওদের কথা শুনে। মানে এত লিমিটেড কথা, একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, মানে টু দ্য পয়েন্টে কেউ কথা বলতেছে না। তখন আমার খুব রাগ লাগতেছিল। আমি আসলে এর মানে কি, এটা জাস্ট শো স্টপারের মতো করে আসা? কিছু ফুটেজ যাবে, মানুষজন দেখবে আমাকে, যেহেতু তখন সবাই টেলিভিশন বা ব্রেক মানে সব কিছুর মধ্যে সবাই অ্যাক্টিভ, আমার চেহারাটা যাবে। এই কারণে আমি এই ব্যাংকের কাজ, লয়ারের কাজ ফেলে আজকে আসছি। আমার প্রত্যেকটা আর্টিস্টের উপর জেদ চল, মানে আমি এটা আসলে মানে নাই। আমি কেন দাঁড়িয়েছি, কি কারণে দাঁড়িয়েছি, কি বলতে হবে স্পেসিফিক করে বলতে হবে, পরিষ্কার করতে হবে। আমার দেখে হাই প্রেশার হয়ে যাচ্ছে, আমার ভালো লাগতেছে না, আমাকে দেখে খুব, সবাই তো আহত, সবাই তো কষ্ট পাচ্ছে, কিন্তু এটার এক্সাক্ট প্রতিবাদটা কি হবে, ওই প্রপার সেন্টেন্স তো আমাকে বলতে হবে, নাহলে আমি এখানে কেন আসছি। তো এক পর্যায়ে আমাদের সংগঠন সবাই মাইকিং করলো যে আজকের মধ্যে এখানেই আমাদের মুভমেন্ট শেষ। আমরা সবাই মানে মানে হাত ধরে, মানে শিকলভাবে যে ধরে হাঁটি, আমরা সিকিউরভাবে চলে যাই, হয়তো হেলমেট বাহিনীকে আমাদের হামলা করতে পারে। তো আমরা হেঁটে আমরা জাস্ট ওই ফার্মগেট তেজগাঁ কলেজের কাছাকাছি আসলাম। আমরা একটু ওদিক দিয়ে যাওয়ার প্ল্যান করছিলাম। তখন বললো যে আজকে ওদিক যাওয়া যাবে না, সম্ভবত সেদিন জামাতের নিষিদ্ধ হলো, রাজনৈতিক চর্চা নিষিদ্ধ হলো, এরকম একটা কোনো কিছু। একদিন পুলিশ আমাকে থামালো যে আপনি এই দিক দিয়ে যেতে পারবেন না। আমি কেন পারবো না? এটা তো ফুটপাথ, আমি বাংলাদেশের নাগরিক, আমি ট্যাক্স দিই, এটা আমার রাইটস, আমার দেশ, আমি যাব। বলে না আপনি যেতে পারবেন এখানে। আমি যেটাই ল অ্যান্ড অর্ডার থাকুক, ফুটপাথ দিয়ে নাগরিক হাঁটতে পারে কিনা এটা আমাকে শুধু বলেন। বলে হ্যাঁ পারে, কিন্তু আপনি যেতে পারবেন। আমি যাবই। তো আমার সাথে পুলিশে খুব তর্ক বিতর্ক হচ্ছিল। তো এর মধ্যে আমাকে আমার কোয়ার্টিস কলিগে বলে আসলে বাদ দেয়। আমি একে তো আমি পুলিশ উপর রেগে আছি, দ্বিতীয়ত ওরা কি বললো না বলে সেটা আমার পছন্দ হয় নাই। এর মধ্যে আমাকে কথা বলতে দিচ্ছে না, আমাকে থামাচ্ছে, আমি আরো রেগে গেলাম। মানে আসলে এলিমেন্টস গুলো খুব কাজে দিচ্ছে আমার, তখন মনে হইলো, মানে ওই সময়টা। ওই সময়টা
সবকিছু মিলায় হঠাৎ করে যেহেতু আমি এমনিতেই তো আপনি হ্যাঁ, বিক্ষুব্ধ খ্যাপা আছেন পুরো সিস্টেমের উপর, মানে বলে না দেশলাই কাঠির ঘর্ষণটা তখন হয়তো বা এক্স্যাক্টলি অন্য আরেকটা সময় এটা বললে আপনি কিছু আমি জানি না। তারপর আমি যেহেতু পুলিশের সাথে তর্ক করতেছি ওই সময় আমার মতো একটা মানুষ পুলিশের সাথে মানে একদম দিনের আলোতে এটা বোধহয় সাংবাদিকরা নোটিস করে। তো একটা পর্যায়ে পুলিশের তর্ক করতে করতে ঘাড় ঘুরাই দিকে আমার চারিদিকে সব সাংবাদিক এসে আপনাদের চাওয়া পাখি, এই প্রশ্ন শুনে আমি আরো রেগে যাই। আমাদের বলতে কি কথা, কারণ তুমিও তো বাংলাদেশের নাগরিক। আজকে তুমি যে আমার জায়গায় আসো, বুম ক্যামেরা নিয়ে দাঁড়াও, কালকে কি তোমার নিরাপত্তা আছে তোমার সন্তানের? দেন তারপর আমার কাছে মনে হলো যে এই বিগত 29 দিনের যা দৃশ্যমান যা কিছু দেখলাম এবং যা ঘটেছে, আমি মনে হয় 3 মিনিটস কত সেকেন্ডের ভিডিওটা বা বাইটসটা শেষ করলাম। বলার পরে ওই যে রিল্যাক্সটা, ওই যে মানে প্রশান্তিটা যে আমি বলতে পারলাম, এই যে এতক্ষণ যে ভেতরে মানে দলা পাকাচ্ছিল, মুখে বালিশ চাপা, কাঁধে একটা চালের বস্তা, লোহার বস্তাটা নিমিষেই নেমে গেল। মানে আমি জানি না ওই আমেজ, ওই শান্তি, ওই প্রশান্তি আমি জীবনে আর কোনোদিন সেকেন্ড টাইম পাবো কিনা। আমি সোজা একটা রিক্সা নিলাম, সবাইকে বিদায় টিদায় রিক্সা নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে আবার ফ্রেশ একটা শাওয়ার নিলাম। শাওয়ার নিতে নিতে আমার কাছে মনে হচ্ছিল যে মানে আমি কত বছর শাওয়ার নিই নাই, আমি যেহেতু ভিজে গেছি, শাওয়ার টাওয়ার নিয়ে আমি সোজা ব্যাংকে গেলাম, ব্যাংক থেকে লয়ারের অফিসে গেলাম। কাকরাইল মোড় পার হইতে হইতে উইদিন 2 আওয়ার্স বোধহয় টোটাল টাইমিংটা আমার, মানে এই স্টেটমেন্ট দিয়ে কন্টিনিউয়াস ফোন আসা শুরু হলো। আম্মা ফোন দিচ্ছে, বাসা থেকে ফোন দিচ্ছে, বোন ফোন দিচ্ছে, ফ্রেন্ডরা ফোন দিচ্ছে, তুমি কোথায়, কী করছো এটা? আম্মা বলে বাবা তুমি তো একটা ম্যাসাকার করছো, আল্লাহ জানে এখন কি হবে। আমি বলি আম্মা আপনাকে প্লিজ আমাকে ফোন, আমাকে প্যারানয়েড করে দিচ্ছে। আমার ভাই ফোন দিচ্ছে, এখন তো পুলিশ আসবে। হ্যাঁ আমি বলি আম্মা আপনার ছেলের বয়স কত? বলে আমি জানি না, আমার মনে নাই। আমি বলি আপনার ছেলের বয়স 49 বছর, আপনি আপনার সন্তানকে বহু বছর পাইছেন, আমিও আমার মাকে পেয়েছি। যে বাচ্চাগুলো মারা গেছে তাদের জীবন শুরুই হয় নাই। আচ্ছা, যে বাচ্চাগুলো তার মায়ের কোল থেকে কলেজ ইউনিভার্সিটি যাওয়া শুরু করছে, তারা স্বপ্ন তো দেখা দূরের কথা, স্বপ্ন কি জিনিস জানেও না। সেই বাচ্চাগুলো মরে যাবে আর আমি বসে থাকবো, আপনি আমাকে আর ফোন দিবেন না। মানে আমি এক পর্যায়ে রুড হয়ে বলে আপনি আমাকে ফোন দিবেন। আমার কাছে মনে হলো যে কখনো কখনো যুদ্ধে পরিবার আপনজন একটা অন্তরায় হয়ে দাঁড়ায়, মায়া। বিকজ আমি তো বুঝে গেছি আমি অলরেডি এটাতে জড়ায় গেছি, সো আমার ব্যাক ফুটে যাওয়ার কোনো দরকার নেই। আমি সামনে বের আবার 3 হাত পেছনে যাব, এই মানুষটা আমি না। তখন আমি বুঝতে পারলাম যে আমাকে আসলে ফ্যামিলি আরও ঝামেলা করবে। আমি আমার ভাইয়ের নাম্বার, মায়ের নম্বর ব্লক করে দিলাম। আচ্ছা, 1 তারিখে। আমি বুঝতে পারতেছিলাম সে চারিদিক দিয়ে মানে আমাকে, শত্রুপক্ষ না যত আমাকে দুর্বল করবে, প্রশাসন যত করবে, তার থেকে তারা করবে। তারপর আমি তো আমার ফ্যামিলির নার্ভ জানি, তারাও আমার নার্ভ জানে। সো আমার কাছে মনে হলো এই যুদ্ধে আমাকে ওদেরকে আগে কোনো রকম একটু ঠান্ডা করতে হবে। এবং ঠান্ডা কি করবো, 2 সেকেন্ড পর ফোন দিবে, তাই না? আমি লাইন ধরে সবাইকে ব্লক করলাম যারাই আমাকে প্যারানয়েড করতেছিল। তারপরে আমাকে এ বললো তুমি দাড়ি কেটে ফেলো, ও বললো তুমি বাসা থেকে বের হও না। আমি যাদের কাছে গ্রসারি নেই, ভাই আপনার কি লাগবে জাস্ট টেক্সট করেন পাঠিয়ে দিব। ফ্রেন্ডরা বললো সিম চেঞ্জ করো, আমি কিচ্ছু করবো না। আমি যেটাই করেছি বুঝে শুনে করেছি। আমি ওই দিনও তো বের হয়েছি, তারপরের দিনও বেরিয়েছি, 3 তারিখে শহীদ মিনারে গিয়েছি, সবার হিসেবে দেখা হলো। আমাকে সিয়াম বলতেছিল কি হয়েছিল ভাই আসতে আপনার ওই দিন, মানে আপনার ঠিক আছে, মানে আপনি এগুলো কি বলছেন? মানে আমি বলে ব্রো, আমার ভাই বলতেছে এই আসাদ ভাই তো খুব খুব কম্পোজ একটা লাইফ, কথা কম বলে, এক জায়গায় বসে নিজের কাপড় গুছায় রাখে, শুটিংয়ে দেখছে যে এইরকম মানুষ, এটা বলে আমরা তো মিলাইতে পারতেছিলাম না। আসাদ ভাই কি হয়েছিল? আমাকে জিনে ধরছিল, মানে তোমাদের পার্সপেক্টিভ আমি জেনে ধরছিল। এবং আমি বলার পর যেই মানে আমার হ্যাপি, মানে আমি জানি ওই মুহূর্তটা আমার কাছে কি লাগছে। সো ওইটা আমি শেয়ার করতে পারবো না, বুঝাইতে পারবো না। সো এবং আমি রাস্তা বলে আমি ভয় লাগে না। আজকে একটা আনসার পেলাম, সেটা হলো যে মানে ওই সময় শিল্পীরা যারা কথা বলছিল, বিশেষ করে আপনার এই অংশটা তো খুব দ্রুত ছড়িয়ে যায় শিল্পীদের পক্ষ থেকে, মূলত বোল্ড স্টেটমেন্টটা কিন্তু আসে নাই। হ্যাঁ, আপনি যেটা বললেন যে আমরা কি জন্য দাঁড়িয়েছি সেটাই যদি পরিষ্কার করতে না পারি, কার জন্য দাঁড়িয়েছি, কাকে কথাটা বলতে হবে সেটা যদি আমি মেনশন করতে না পারি, তাহলে এই দাঁড়ানোর, যেমন আমি আমাদের দেশে মানববন্ধন সাইনবোর্ডটা যেখানেই দেখি, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি ধরেই নেই যে সবচেয়ে ওই যে বলে না যে ইমানের একদম সবচেয়ে দুর্বলতম কোনো প্রতিবাদ যদি হয় সেটার নাম হচ্ছে মানে মৌন থাকা। তো মানববন্ধনটাকে অলমোস্ট আমার এরকমটাই মনে হয়। তো ওই দিন আমি যখন আপনাকে দেখলাম ব্যক্তিগতভাবে, আমার মতো হয়তো অনেকেই চিন্তা করবে,
ভাবছিলাম যে মনে হয় এটাও একটা লাইমলাইটে আসার একটা চেষ্টা বা উনি বলে ফেলেছেন। আজকে যে আনসারটা পেলাম, মানে এরপরে যখন ধারাবাহিকভাবে সবকিছুতে আপনাকে আমরা পাচ্ছি, এবং দিনকে দিন মনে হচ্ছে যে আপনি সব কিছু ছেড়ে ছুড়ে এখন শুধুমাত্র আপনার এই প্রতিবাদের বা প্রতিবাদী আসাদুজ্জামান, বিপ্লবী আসাদুজ্জামান যেভাবেই বলি না কেন, সেটাকেই সামনে নিয়ে এসেছেন, বা এই পরিচয়ই হয়তো আপনি বেঁচে থাকতে চাচ্ছেন বা ভালোবেসে ফেলেছেন। কিন্তু তখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। তো আজকে যে আনসারটা পেলাম, ওই যে মা ফোন করছিল, বাসা থেকে বোন ফোন করছিল, পরিবার পরিজন, তারপরে অনেকেই আপনাকে থামানোর বা দমানোর চেষ্টা করছিল, দাড়ি কেটে ফেলো, বের হও না, সিম চেঞ্জ করো, তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তোমার বিপদ আসতে পারে, পরিবারের উপরে বিপদ আসতে পারে। কিন্তু আপনি থামেন নাই, এবং আপনি কি করেছেন, তাদেরকে একটা আনসার দিয়ে দিয়েছেন। এই উত্তরটা কিন্তু এতদিন আমরা পাই নাই। এবং মজার ব্যাপার, আমি আমার আম্মার নাম্বার, আমার বড় ভাইয়ের নাম্বার, মানে যাদের নাম্বার আমার পরিবার বর্গের কাছে, যারা যারা আমাকে কিছুতে সাপোর্টিভ ছিল যে ঠিক আছে করেছে বাবা, আবার কিছু কেন করলা, সবখানেই তো থাকে পক্ষে বিপক্ষে। যাদের নাম্বার ব্লক করেছি আমি 5 তারিখে প্রত্যেকের নাম্বার ওপেন করি, মানে আনব্লক করে দিই। এরপরে সময়গুলো আসলে কেমন কাটছিল আপনার? এরপরে তো আর 3 দিন পরেই 5 তারিখ। একই রকম। আমরা তো আসলে 5 তারিখ সকালে যখন আমার বাসায় ব্রেকফাস্ট, তখনও জানি না, বিকজ আমার বাসায় পরিবাগে আমরা শেয়ারটনের সামনে দেখলাম আর্মি গাড়ি, একটা পাখি উঠতেছে না। 5 তারিখ 11টা-12টা পর্যন্ত মানে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে কিছুই হবে না, যেন মানে মানুষ তো আমরা যে হেরেই যাচ্ছি বোধ হয়। কিন্তু ওই যে আমি এখনো বলবো যে এখনো মানে আমি তাদেরকে বলবো যারা লাল জুলাইকে গালি দেয়, অশ্রদ্ধা করে কথা বলে, আপনারা যদি ধরে নেন আমরা সবাই ঘুমিয়েই গেছি, ওই বাচ্চারা এখনো কথা বলে না, পোস্ট দেয় না, শুধু ক্লাস করে, নিজের ক্যারিয়ার, আপনারা যদি ভেবে থাকেন যে তারাও ঘুমিয়ে গেছে, এর থেকে ভুল আপনারা আর কখনোই, আমি চাই আপনারা এই ভুলটা করেন। সময় আসবে ওই যেই দৃশ্য আপনারা দেখেছেন সেটা আবার রিপিট হবে বাংলাদেশে প্রয়োজনে, এবং এটা আমি বিশ্বাস করি। মানে আপনার কি মনে হয় বাচ্চাগুলো সব ঘুমায় গেছে? না, জুলাই একবার যার মস্তিষ্কে ঢুকেছে, যারা জুলাই সত্যিকারে হুজুকে না, যারা সত্যিকারে বুঝে শুনে নেমেছে, তারা কোনো দিনও কোনো কিছুতে কম্প্রোমাইজ করবে না, এটা সম্ভব না। যে আমি আমাকে এক্সাম্পল দিব না, ধরেন আমি এমন একটা মানুষ খুব মানে লিমিটেড ভাবে বাঁচতে পছন্দ করি। আমি আমার বিছানায় ঘুমাতে পছন্দ করি, আমি আমার বিছানা একটা কর্নারেই ঘুমাতে পছন্দ করি, পুরো বিছানা খালি, পুরো বিছানায় আমি ঘুমাই না। আমি খুব কম্পোজ, আমার লিমিটেড এই টুথপেস্টটাই লাগে, আমার ওই স্পেসিফিক ওই মগটাতে আমি পানি খাই, চা খাই, খুব কম্পোজ আমি একটা মানুষ। সেই মানুষটাকে আমার আজকে এখানে এসে থাকার কথা ছিল? একদমই না। না। কেন এসেছি? আমি ব্যক্তি জীবনে পরিবারের কাছে, স্কুল কলিগদের কাছে আমাকে দিয়ে অন্যায় সহজে হয় না। আমি যে ভুল ত্রুটি করি না তা না, মানে আমি ছোট, ওই যে আমার মা ভাই বোনরা বলতো যে তোমাকে, তুমি অলওয়েজ উল্টো পথে হাঁটছো, তুমি অলওয়েজ কথা শুনো নাই। আমার পরিবার জানে আমার রগ একটা তারা, কিন্তু আমি অভদ্র না, কিন্তু আমি অসামাজিক না, কিন্তু আমি পরিবারের বাইরে থাকি না, মানে এটা আমার চরিত্র, ওরা জানে। তো ওই চরিত্রের মানুষ তো আর প্রফেশনের মানুষরা জানে না আমাকে। একটা সার্টেন টাইমে শুটিং করি, 8 ঘন্টা 12 ঘন্টা শুটিংয়ের অ্যাম্বিয়েন্সে থাকি, প্যাক আপ চলে আসি। আমি কোনোদিনও শুটিংয়ের পরে কোনোদিনও মেকআপ রুমে গাড়িতে বসে আড্ডা দিই না। আমি জোন ক্লিয়ার হয়ে গেছে, কেউ আড্ডা দিচ্ছে, সিগারেট খাচ্ছে, হাবি জাবি কথা বলে, আমি গাড়িতে যে বসে থাকি, গাড়ি স্টার্ট দিচ্ছে না, বসে আছে, ভাই আরও 1 ঘন্টা লাগবে জোন ক্লিয়ার করতে, আসেন না এসি রুমে বসেন। আমি জানি এসি রুমে বসবো, 2টা বাজে কথা শুনবো, আমার হঠাৎ করে একটা বাজে কথা বলতে ইচ্ছে করবে, আমি ওখান থেকে নিজেকে সেভ করে রাখি, এটা আমার চরিত্র। তো সেই মানুষটা যখন এইভাবে কথা বলছে, অনেকেই ধাক্কা খেয়েছে যে এই লোকটা এভাবে কথা বলতে জানে। আমার বোনকে ফোন করছে, ও তো দাওয়াতে আসে, সালাম দিয়ে চুপচাপ নিজের মতো খেয়ে চলে যায়। এই ছেলে যে এরকম ভয়ঙ্কর কথা বলতে পারে, সাবরিনা তোমার ভাই যে এরকম কথা বলতে, তো জানি না, বলে আমরা জানি ওই রকম, ও বাইরে প্রয়োজন না হলে এরকম করে না। তো আমি জানি যে ওইটা করতে পারে, এটা ওকে দিয়ে হয়। সেই মানুষটাকেই হাদি ভাই পিক করলো। হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আমরা একটু 5 তারিখেই আগে একটু থাকি, আমি হাদি ভাইয়ের এই প্রসঙ্গে আসবো, ইনকিলাব মঞ্চেও আসবো, কারণ ইনকিলাব মঞ্চে আপনার সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি এখন, এরপরে আমরা দেখেছি। 5 তারিখে যখন আপনি হাসিনা যখন পালালো দলবল সহ, ওই সময় কোথায় ছিলেন? আমি বাসায় ছিলাম, সকালবেলায় বাসায় ছিলাম, যেহেতু উৎকণ্ঠা অস্থিরতা কি হচ্ছে জানি না, এবং মানে বাংলাদেশে ডিক্লেয়ার হওয়ার আগেই
আমেরিকা থেকে আমার নেফিউ ফোন দেয়, ও নিউ ইয়র্কে থাকে, বলে মামা খালা তো পালাইছে, তো একটু সাকাছে। আমি বলি কোন খালা? বলে আর কি হাসিনা খালা পালাইছে। আমি বলি যা বেটা, তোর কথা বিশ্বাস করি না কোত্থেকে, এখনো দুনিয়ার অবস্থা এখানে কাকপক্ষে হতেছে না। আমার 2 ঘন্টার মধ্যে লিক করবে, আপনি একটু ওয়েট করেন, আমরা তো বাইরে থাকি, আমরা জানি। তো ঠিক 2 থেকে আড়াই ঘন্টা পরেই আমার আরেকটা নেফি জিম থেকে বললাম মামা, আমি বলি সিরিয়াসলি? আমি করছি দৌড়ে বাসে নিচে নেমে গেছি। আমার পরিবার থেকে আমার ভিআইপি রোড যেটা এয়ারপোর্ট, একদম জাস্ট একটা হাউসের পরেই। মানে আমি আসলে রেডি ছিলাম না এই দৃশ্য দেখার জন্য, যে মানে এত মানুষ, আর এই 5 দিনে যে ওই ভিডিও এই রেঞ্জেও গেছে এটাও আমার ধারণা। আমি মানুষ দেখছে একটা এরকম একটা মানে সোশ্যাল মিডিয়ায় লাইক কমেন্টস দিয়ে তো রিয়েল লাইফ বোঝা যায় না। হ্যাঁ, যে হ্যাঁ দেখলাম এত ভিউ, এত হ্যাঁ ভাবি যাবি। আর আমি সোশ্যাল মিডিয়া অতটা বুঝিও না, মানে এখন মোটামুটি বুঝি, তখন তো একদমই বুঝি না। তো আমি নামার পর আমি শুধু নামছি এইটুকু জানি, তারপরে মানুষের কাঁধে আমি তারপর মানুষের কাঁধে পরিবার বাসার, পরিবার ব্রিজের গোড়ায় আমার বাসাটা, তো ফুটওভার ব্রিজ, ওখান থেকে কাঁধে 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 আমি একদম পার্লামেন্ট গণভবনের প্রায় কাছাকাছি পর্যন্ত গেছি। পার্লামেন্টে যাওয়ার পর আমি যে দৃশ্যটা দেখতে পেলাম, মানে পার্লামেন্টের আশেপাশে মানুষের হাতে সব জিনিস চুরি করে নিয়ে আসতেছে, কমোড, এক্সস্ট ফ্যান, টেবিল, চেয়ার, ফ্রিজের মাংস, হাবি জাবি প্রত্যেকে নিয়ে আমার সাথে ছবি তুলতে আসতেছে। আমি ছোটবেলা থেকে খুব সেন্সিটিভ, আমার কিছু সিক্স সেন্স কাজ করে, এটা হয়তো বা আমার একটা আল্লাহ প্রদত্ত গুণ। সবার সাথে আমি কন্টিনিউয়াস ছবি তুললাম, হ্যাঁ মিলালাম, যারা যারা জিনিসগুলো নিয়ে আসলো আমার কাছে খুব, নিজের কাছে খুব লজ্জা লাগলো যে এই মানুষগুলোর সাথে আমি ছবি তুলবো না। আচ্ছা। সো কিন্তু আমি যেহেতু জানি হুজুগে রেগে অনেকেই করতেছে, আমি বললাম আপনার সাথে ছবি তুলবো, কিন্তু জিনিসগুলো দূরে রেখে রাখতে হবে। যা কিছু আছে আপনার হাতে ওগুলো দূরে রাখেন, তারপরে সে ছবি তুললেন, ওগুলো সহ আমার সাথে ছবি তুলতে পারবে না, সরি আমাকে মাফ করেন। তো যারা যারা বুঝলো রেখেই জড়ায় ধরে ছবি তুললো, আবার কেউ আমার কথা পছন্দ করে নাই, যা আচ্ছা ভাই না তুললাম আপনার সাথে ছবি, আচ্ছা, কিচ্ছু যায় আসে না আমার তাতে। কিন্তু আমি চাই না আমার একটা ইনফ্লুয়েন্সে আরেকটা 10টা লোক একটা ক্রাইম করুক, বাট এটা তো ক্রাইম। মানে তুমি কার জিনিস চুরি করতেছো, এটা এন্ড অফ দ্য ডে এটা রাষ্ট্রের জিনিস, এটা তো প্রকাশ হইতে পারে না। হাসিনার ব্যবহার করার জিনিস কি রাষ্ট্রের জিনিস আসলে? না, হাসিনা যেই রাষ্ট্রটাকে ওন করতো, যেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল, কিন্তু সেই রাষ্ট্রকে মানে আমাদের আমি বুঝতে পারি এখানে কিছু ডিবেট তো আমাদের হতেই পারে, অবশ্যই হতেই পারে, তাই না? যে হাসিনা যেই রাষ্ট্রটাকে ওন করতো, যেই রাষ্ট্রটার প্রধানমন্ত্রী ছিল, সেই রাষ্ট্রটাই তো আসলে আমাদের ছিল না। না, অবশ্যই ছিল না। আমার মনে আছে যে ডক্টর ইউনূসকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল এই প্রসঙ্গে, তো উনি একটা লাইন বলেছিলেন যে ইটস অল অ্যাবাউট এ সেলিব্রেশন, মানে যে কোনো বিপ্লবোত্তর এরকম কিছু সেলিব্রেশন। না, আমি সেলিব্রেশনটাকে, আমি তো বললাম যে উৎসাহ, উদ্দীপনা, রাগ, এগুলো একটা প্রকাশ। মানুষের আনন্দ জড়া ধরে একটা থ্রো করার উপরে। আই গট ইউর পয়েন্ট, যে আপনি আসলে যেটা চাচ্ছিলেন, আপনি তো সবকিছুতেই ছিলেন, সবকিছুতেই আছেন, ওন করছেন, কিন্তু আপনি আসলে এটা চাচ্ছিলেন না যে আমরা, মানে আপনার কাছে ব্যাপারটা আনস্মার্ট মনে হচ্ছিল, আনস্মার্ট আর দৃষ্টিকটু যাতে না হয় পরবর্তীতে, যে জিনিসটা আজকে অনেকে কথা বলেছে। আমরা ধরেন এখানে বার্থডে সেলিব্রেশন করলাম, করে অনেক মজা, অনেক কিছু করলাম, করতে যে এখানে লাইট কিছু জিনিস ভেঙে ফেললাম, আনন্দ করতে যে ভেঙে ফেললাম, তখন কিন্তু ভালো লাগবে। যখন আনন্দটা শেষ হয়ে যাবে, যখন আপনি তাকাবে যাচ্ছে এখানে মজা করতে যে 2টা লাইট ভেঙে ফেলছে, তখন কিন্তু ভালো লাগবে না। সো আমি ওই সময়টার কথা চিন্তা করে, মানে এখন বলে না অনেকেই যে এ চুরি করেছে, ও চুরি করেছে, যেমন কারিনা কাইসার এক্ষেত্রে থেকে বের হতে পারে নাই, সে কিন্তু ফান করেছে, সে কিন্তু সেখানে যায়নি, সে সেখানে পৌঁছাতে পারেনি, সে কিন্তু সেটাকে একটা রিমেক করে বা সার্কাস্টিক হয়েছে। মানে এখন আমার কথা, আমারকে তো মস্তিষ্ক দিয়েই রুল করতে হবে, পৃথিবীকে ফাইট করতে হবে। আমার ছোটখাটো ভুলও যাতে করে আমার শত্রুপক্ষে সুযোগ না নেয়। আমিও মনে মনে তালে দিয়েছি, ঠিক আছে ভেঙে ফেলে, ঠিক আছে করে, কিন্তু আমি কোনো এলিমেন্টস রাখতে চাই না দুর্বলের কাছে। আমি সবল কেন দুর্বল হব ওর কাছে? সো আমি স্মার্টলি ওটাকে পোট্রে করতে চাই, বিকজ আমি অনেকেই ছবি তুলতে এসছে, এবং আমি বলতে পারি ওইরকম কারোর হাতে কোনো কিছু না, আমি ছবি তুলি নাই। গুড। এরপরে তো সময় কাটলো, এরপরে ইন্টারিম গভর্নমেন্ট আসলো, এবং তারপরে আস্তে আস্তে হাদি ভাইয়ের সঙ্গে আপনার সংশ্লিষ্টতা তৈরি হলো, বা উনি আপনাকে পিক করলেন। এই পরিচয়টা, মানে ওনার সাথে পরিচয়টা কিভাবে হলো, জানাশোনা কখন কিভাবে হলো? আচ্ছা, 5th অগস্টের পর আমার সম্ভবত এটা 11-12 তারিখের দিকে, মানে তখন তো ধরেন নতুন একটা উদ্দীপনা,
আমি আমার ফ্যামিলি, আমার বড় বোনকে নিয়ে বলে রাখি, আমার বড় বোন খুব রাজনৈতিক সচেতন একজন মানুষ, আচ্ছা, খুব লেখালেখি করে, খুব অ্যাক্টিভ, সেটা সোশ্যাল মিডিয়ায় বা নিজের ডায়েরিতে, মানে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। আমি আবার লিখতে পারি না ভালো, লিখতে গেলে আমি শব্দ খুঁজে পাই না, হয়তো কিছু কথা বলতে পারি কিন্তু লিখতে পারি না। তো আমি সবসময় ইন্সপাইরেশন হইনি, এত সুন্দর শব্দ চয়ন, খুব ঠান্ডা মাথায় বাস দেয়া, এবং এত সচেতন এবং এত জানে। তো এই সাপোর্টটা উনি আমাকে দেয়। আমার দুলা ভাই, মানে উনিও খুব সচেতন মানুষ। হয় না, পরিবারের রাজনৈতিক চর্চা এবং সচেতনতা থাকলে মানুষ ইন্সপিরেশন পায়। তো আমার ইন্সপিরেশন এই দুজন। আমি ওনাদেরকে সবসময় শ্রদ্ধা করি এবং এগুলো নিয়ে আলাপ করি প্রত্যেক দিন, যা কিছু হয় আমার জীবনে। তো ওনাকে নিয়ে বের হলাম, বড় বোনকে নিয়ে বের হলাম, ঘুরছি শহীদ মিনার, তারপর মল চত্বর। হঠাৎ করে দেখলাম যে টিএসের ওখানে মল চত্বরে, পায়রা চত্বরের ওখানে কি যেন প্রোগ্রাম হচ্ছে স্টেজের মধ্যে। ওটা কি ওই আগস্টেই নাকি? না না না, 5th আগস্টের পর। 5th আগস্টের পর, হ্যাঁ। তো আমরা যে বসি, তো হঠাৎ করে দেখি চায়ের দোকানের ওখানে হাদি ভাই কার সাথে কথা বলতে, খুব স্পিডে কথা বলতেছে। তা আমি আমার বোনকে, আমরা তো হাদি ভাইকে ওনার আন্দোলনের সব কন্টেন্ট দেখতাম, হাদি ভাই আবার আমাকে চিনতো, কিন্তু সামনাসামনি কখন আমাদের পরিচয় হয়নি। আমি মনে মনে ওনাকে খুব খুঁজতেছিলাম, দেখা হোক দেখা হোক। উনিও খুঁজতেছিল যে আসিফ ভাইকে যদি কোনোদিন পাওয়া যায়। তো আমি বোনকে দেখলাম যে ওই যে হাদি ভাই কথা বলতেছে। আমি বললাম, আল্লাহ হ্যাঁ তাই তো, আচ্ছা বা ভালোই তো, তাহলে একটু এক কাজ করি, ফ্রি হলে কথা বলবো আমরা। এর মধ্যে হাদি ভাই আমাকে নোটিস করে, আসাদ ভাই। তো আমি হচ্ছে কাকে ডাকতেছে আসাদ ভাই, আমি তো চিন্তাই করি না যে আমাকে চিনি, আমার নাম জানে। তো আমি যখন দাঁড়ালাম, আমি দেখলাম অন্য কাউকে না, উনি মনে হয় আমাকে, আসাদ ভাই হ্যাঁ আমি আপনাকে বলতেছি, একটু বসেন, আসতেছে। উনি আসলো 3-4 মিনিট পরে, এসে বললো, আসাদ ভাই যে বক্তব্য দিচ্ছে না, উনি হচ্ছে শহীদ আনাজের বাবা, ওই যে চানখার বলে যে ছেলেটা মারা গেল চিঠি লিখে, উনি বক্তব্য দেওয়ার পর আপনি প্লিজ একটু কিছু বলবেন। আমি আপনার এই বক্তব্য ডাউনলোড করে রেখেছি ফোনে, রাতের পর রাত দেখতাম যে এই লোকটা কে, এত সাহস, যাকে আপনাকে পাইলাম, আমি খুব চাচ্ছিলাম আপনার দেখা হোক। তো দুজনই দুজনকে চাইতেছে যে দেখা হোক, তা আল্লাহ মিলাই দিছে। কিন্তু আমার বাচ্চাটা অসুস্থ হওয়ার কারণে ওই দিন আমি আর মানে আমি সময় দিতে পারি নাই। তা আমি চলে যাই ওনার কাছ থেকে, সরি বলে বিদায় নিয়ে আমি বাসা আসার পর খুব গিল্ট অ্যাটাক করে, আচ্ছা হাদি ভাইকে এত পছন্দ করি, উনি একটু চাচ্ছিলাম দুটো কথা বলে স্টেজে উঠে, দিতে পারলাম না। তা আমি ওনাকে টেক্সট পাঠাই, উনি সাথে সাথে আবার অডিও নোট পাঠাইছে, উনি লিখে না টেক্সট, উনি অডিও নোটটা পাঠায়। তো শুনলাম আমি, আচ্ছা কোনো ব্যাপার না, বাচ্চার কী অবস্থা, ভালো এখন, ঠিক আছে, আচ্ছা আমাদের সাথে আপনার দেখা হবে, 2-1 দিনের মধ্যে দেখা হবে। মানে কি অধিকার, কি কি মানে একটু আগে দেখা হলো, ফর্মাল কথাবার্তা হলো, মানে উনি অধিকার নিয়েই বললো যে আমার সাথে দেখা হবে এবং 2 দিনের মধ্যে দেখা হবে, এবং উনি জানে আমি আসবো। এই যে মানে বিশ্বাস করে ভালোবাসা একটা কথা বলার যে জোর, আমাকে না খুব একদম হৃদয় ছুঁয়ে যায়। আমি বলি আরও খারাপ লাগলো, আসলে আমি চলে আসলাম, মানে মানে এতক্ষণ মনে হচ্ছিল যে খারাপ লাগাটা ফর্মাল খারাপ লাগা, এই টেক্সটটা পাওয়ার পর আরও খারাপ লাগলো যে এইরকম অধিকার নিয়ে কথা বলে কোন মানুষটা। তো আমাকে তার একদিন পরে দেখি টেক্সট করলো যে আজকে মধুর ক্যান্টিনে আমাদের প্রেস ব্রিফিং, আসলে চলে আসে। আমাকে তো যেতেই হবে, বিকজ আমি ওই যে মিস করা যাবে না। আমি তাড়াতাড়ি গেলাম মধুর ক্যান্টিনে, যেতেই শুরু হয়ে যায়, মানে আমি জাস্ট ঢুকছি প্রেস ব্রিফিং শুরু হয়ে যায়। তুই আমাকে ইশারা দিলে বসেন, সোজা সবাই বসায়, হাতে ফাইতে মাঝখানে, একদিকে জাভেদ, ঝুমা, ফাহিম, ওরা সবাই, মানে ইনকলাব মঞ্চের সবাই, মানে এখন তো সবাইকে চিনি যেহেতু প্রতি বহুদিন ধরে রাস্তায় আছে, তখন তার চিনতাম না এভাবে। বসলাম, ইশারা দিলাম, আমি একদম লেফটে, উনি আমার অনেক রাইটে, সামনে শত শত ক্যামেরা। তো আমি শুনতেছি ভাই কি বলে। এই যে শুরু হলো না স্টেটমেন্ট দেওয়া 40 মিনিটস, আমি এই ঘাটটা, আমি প্রত্যেক জায়গায় একই জিনিস বলি, এখনও বলছি, 40 মিনিটস আমি হাদি ভাইয়ের কথা শুনলাম। প্রেস ব্রিফিং শেষ, আমি দেখি ঘাটটা সোজা করতে পারতেছি না, মানে পুরো স্টিফ হয়ে গেছে ঘাটটা। একটা লোক কী পরিমাণ জানে, কী পরিমাণ বলতে জানে, কী পরিমাণ তার বলার ক্ষমতা, কতটা অথেন্টিক, এবং পুরো ভারতবর্ষে কখন কোথায় কত মানুষ মারা গেছে, মানে আমার কাছে মানে একটা জীবন্ত এনসাইক্লোপিডিয়া বসে আছে। এই মানুষটাকে আমি জানিই না, মানে আমি একদম, মানে বলে না যে আমি ওনার জ্ঞানের প্রেমে পড়লাম। যারা ওনার লেবাস দেখে, পাঞ্জাবি পরে, মাদ্রাসা পড়তো, চুল উস্কো করে, যাকে কাউন্ট করে না, তারা কাউন্ট করে আমাকে। দেখতে হয়তো মোটামুটি ভালো, সুটের বুটের থাকি, অথচ আমার ভিতরে কিছুই নাই। এই লোকের সাথে তো আমাকে থাকতেই হবে, জানতে হবে। এই যে আমি ওনার পেছনে শুরু করলাম থাকা, হাঁটা, এখনো আমি ওনার সাথে আছি। জি, এই মুহূর্তে আমি ওনার সাথে আছি। উনি হয়তো আল্লাহ ওনাকে বেহেশতে অবশ্যই নেবে, উনি হয়তো জমিনে নাই,
কিন্তু আমার মস্তিষ্কে আছে, আমার আপনার কথার মাঝখানে আছে, আমার নিঃশ্বাসে উনি আছে, এবং আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত হাদি ভাইকে ধারণ করব। ব্যক্তিগতভাবে আমরা যারা হাদিকে চিনি এবং আপনারা যারা কাছ থেকে চিনেন শহীদ ওসমান বিন হাদিকে, তাদের কাছে তো একজন শহীদ ওসমান হাদি কখনোই মৃত নন, আপনি যেটা বললেন, এবং না সম্ভব যে আপনি এখনো তার সাথে আছেন। আমি মনে করি আমি তো অবশ্যই ভাগ্যবান, আমরা যারা ইনক্লাব মঞ্চে, ইনক্লাব সেন্টারে, তাদের মতো ভাগ্যবান কেউ না। কিন্তু ধরেন চলার পথে, রাজপথে, আন্দোলনে, সাংবাদিকরা, বা ধরেন ওই যে ভোটের প্রচারণায় ওই যে পকেটে গুজে দেওয়া টাকা, আচার, রুমাল জড়িয়ে ধরা, ওই মাটা, ওই বোনটা, ওই ভাইটা বা ওই চাচাটা, সম্পর্কের খাতিরে আমি নামগুলো বলছি, বা এগুলো একটা সম্পর্কের নাম। দিন শেষে সবাই তো বাংলাদেশ, ওই মানুষগুলো জানে যারা 2 সেকেন্ডের জন্য, 5 মিনিটের জন্য বুকে জড়িয়ে ধরতে পারছে, তারাই একমাত্র বুঝতে পারে যে এর থেকে কোনো সহজ মানুষ হতে পারে না। মানে মানুষের কাছে পৌঁছানোর জন্য টাকা লাগে না, মিথ্যাচার লাগে না, আপনি সেভাবেই পৌঁছান না কেন, মানে আপনি সেভাবেই পৌঁছান, আপনাকে গ্রহণ করবে। চারপাশ দিয়ে যে ছিলেন এবং আপনি তো তাকে নানান ধরনের পরামর্শ দিয়েছেন, এবং নির্বাচনে ডামাডোল বেজে উঠছিল তখন উনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, আপনারা ছিলেন, এবং অনেকটা এককভাবে নিজের দক্ষতা এবং ওই যে ওনার পরে পানি ময়লা ছুঁড়ে ফেলা হচ্ছিল, তারপরেও কি হাসি মুখে উনি বিষয়টাকে অ্যাকসেপ্ট করছিলেন। নিরাপত্তা ইস্যু তো তখনও ছিল, আর যদিও ইন্টারিম গভর্নমেন্ট ছিল, আমরা অফ দ্য রেকর্ড একটা কথা বলছিলাম যে কোন সময় আসলে একজন শহীদ ওসমান বিন হাদিকে রাস্তায় শ্যুট করা হয়েছে। ইট ওয়াজ ডক্টর ইউনূসের সময়ই তো, আমরা তো সেটাও ইতিহাস কখনো সেটাও ভুলতে দিবে না। মানে ওনার এই নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলতেন না আপনারা, বা আপনি নিজে কখনো বলেছেন, বা উনি কথা শুনতেন আসলে? মানে আমাকেও এই কথাগুলো এখন শুনতে হয় যে আসাদ ভাই আপনি এভাবে ওপেন রিক্সা চলেন, বাসে চলেন, হেঁটে যাচ্ছেন একা একা। হ্যাঁ, এটা মানে আমি রাত 10টা পরে আমার কোনো একটা যদি ফার্মেসিতে যেতে, আমি একা একা হেঁটে যাই, পাশে একটা মুরগি ওই দিন বলতেছিল কই যাচ্ছে বাবা এত রাত একা একা, এইভাবে তো ঠিক না। এবং মাশাআল্লাহ অন ক্যামেরা অফ ক্যামেরা আপনি তো হেঁটে গেলে দেখা যায়। হ্যাঁ, তো আমি বলি কি ওই যে উনি দেখতেছেন না, তো আর কি লাগবে, বলে না এটা ঠিক না বাবা, এইভাবে করে তো হাত দিয়ে গেল। আমি বলি বোধহয় আমরা এরকমই, আসলে এটা হবে না, আমাদেরকে বুঝাই হবে না, আমরাও বুঝাইতে পারি না হাদি ভাইকে, আমাদেরকে কেউ বুঝাতে পারবে না। এটা আমাকে যদি হাদি ভাইয়ের ভাইরাসে ধরে থাকে, আমি সেই ভাইরাসে আক্রান্ত হয়ে মরে যেতে চাই। ওই দিন জুমার নামাজটা আপনি কোথায় পড়েছিলেন? আচ্ছা, ওই দিন সকালেই আমি ও ভাইকে বলি যে ভাই আজকে আমি একটু বাসায় গেস্ট আছে, জি, তো একটু আমি পারতেছি না, আমি একটু জুমার নামাজটা পড়ে আসি, কোনো সমস্যা না আছে ভাই, তবে আসবেন, মানে আইসেন, মিস যাতে না যায়। মানে ওনার সাথে হ্যাঁ, যুক্ত হবেন। আমি তো জানি আজকে জোনটা কোথায়। উনি তো অলওয়েজ টেক্সট পাঠাতো, অডিও টেক্সট, মানে একটু পর এটা পাঠাতো, এটা আমি একটা কথায় পাঠাতো। তো কিন্তু যেতে যে পারি নাই না, মানে তখন তো একদম আরো পিকে প্রচারণা বাড়তেছে আমাদের। তাহলে আজকে যেতে পারলাম না, আসলে যেতেই তো পারতাম, মানে ম্যানেজ তো করতেই পারতাম, বা বাসা হয়তো গেস্ট ছিল, বা মানে মন আসলে দোটানায় ভুগতেছে, সকাল থেকে অস্থির লাগতেছে, যে মানে এরকম লাগে না, খুব অস্থির লাগতেছে, এবং সবকিছুই বিরক্ত লাগতেছিল। নামাজের পর যেটা হয়, মানুষ একটু খেতে বসে, একটু স্বস্তি ফিল করে, হ্যাঁ, খাবার টেবিল, খাবার অ্যারেঞ্জমেন্ট করতেছে, নামাজ পড়ে এসেই আমি আসলে পাঞ্জাবিটা খুলে ফেলছি, যে অনেক হাঁটতে হয় তো পাঞ্জাবি, আমি আর পাঞ্জাবি সামলাতে পারি না, যদিও হাতে ভাই কারণে পাঞ্জাবি বড় অভ্যাস হচ্ছে আমার। তো আমি জাস্ট ক্লজেট থেকে নিয়ে কি পরবো একটা সুতি কাপড় খুঁজতেছিলাম, যেটা পরে একটু হাঁটতে পারলে আরাম লাগে, 2-3টা শার্ট বের করে দেখতেছি কোনটা পরবো, এর মধ্যে একটা ফোন আসছে। আমি কিন্তু লাঞ্চও করি নাই, মানে আমি ভাবতেছি যে কাপড়টা পরে বেড়ে যাবো, লাঞ্চও করবো না, কারণ লাঞ্চ করতে গেলেই মানে এক একজন এক টাইম বসবে, আরো 1-2 ঘন্টা নষ্ট হবে। এর মধ্যে ফোন আসে আননোন নাম্বার একটা, আসবে কই আপনি, আমি বলি কেন বাসা, আমি চিনি নাম্বারটাকে, হাজি ভাজি গুলিয়ে গেছে। তো আমার কাছে মানে মানে এটা মানে বুঝিও না এই কথাটা, আসলে মানে একটা র্যান্ডম কিছু, মানে আমি কেউ না, মানে ফোনটা রাখছি, রাখার পর দেখি আমার পুরো শরীর ভিজে যাচ্ছে, মানে মানে আমি বুঝি নাই, কিন্তু ব্রেন আসলে না ওটা রিসিভ করেছে। দেখি আমি পুরো আমি ফ্যান বাড়ায় দিচ্ছি, তারপর আবার ফোন আসা শুরু হয়েছে। আমি না শার্টটা তুলতে পারতেছি না, আমার সবকিছুই ওজন লাগতেছে শরীর, মানে শার্ট খুলবো হ্যাঙ্গার থেকে, মানে এদিকে হাতটা সব অবশ হয়ে যাচ্ছে, মানে আমি কিন্তু জানি না অথেন্টিক কি না, কিন্তু শরীর আর দেখে আমার শরীর আমার নিজের শরীর মনে হচ্ছে না।
আরও কন্টিনিউস, আমি কারো কল ধরতে ইচ্ছা করতেছে না, হঠাৎ করে দেখি মেসেঞ্জারকে যেন ছবি পাঠাচ্ছে। জাস্ট আমি ছবিটা ইনবক্স খুলছে, খোলার সাথে সাথে আমি চিৎকার করছি, আমার বোন সবাই দৌড়ে আসে, কী হয়েছে। তারপর দেখি আমি কথা বলতে পারতেছি, আমি ব্রিথ নিতে সমস্যা হচ্ছে। আমি এখন কাকে কল দিব, আমি জানি যাবে তার আগে রাতে বরিশাল যায়, যাকে কল দিচ্ছি কেউ ধরতেছে না। এর মধ্যে আমার কাছে মনে হলো যে আমি তো জানি না কি হয়েছে, কিন্তু আমাকে আসলে কাপড়টা চেঞ্জ করতে হবে, করে আমাকে আসলে ঢাকা মেডিকেল কলেজে যেতে হবে, বিকজ আমি জানি সেগুনবাগিচা এই ফকিরাপুল এইদিকে আজকে ঘোরার কথা, তো এখান থেকে যে যাই নেই নিশ্চয়ই ঢাকা মেডিকেল কলেজে নেবে। শুধু এইটুক জিনিস মাথা, ওই যে আমি বললাম কখনো কখনো মাথা একটু কাজ করে সিগনাল, আমি বের হয়ে একদম এক টানে চলে যাই, যেই ইমার্জেন্সিতে আমি পাই ভাইকে, মানে একদম জাস্ট তখন মনে হয় 6-7 মিনিট আগে আনছে ক্যাথেড্রাল, মানে মানে যাই হোক যে অবস্থা পাই। তারপর তো শুরু হলো হসপিটালে যা যা হলো সব আমার চোখের সামনে হলো, সিটি স্ক্যান, এমআরআই, তারপর ওই দিনই সার্জারি হলো ওটিতে সন্ধ্যায়, ওখান থেকে এভার কেয়ারে শিফট, তারপর তো 3 দিন ওই হসপিটালে। তারপরে তো মানে যদি বলি টিএসসির ওই মাঠে, তারপর প্রেস ব্রিফিং, আন্দোলন, মিছিল, একসাথে বসে খাওয়া, মানে কোনো মুহূর্ত বাদ নাই আসলে। জি, মানে হাদি ভাইয়ের সাথে কোনো মুহূর্তই বাদ নাই যদি মানে, এবং একটা ট্রমার মধ্যে দিয়ে তো আমি আজকে 2.5-3 বছর, জুলাইয়ের এই বাচ্চাগুলোর মৃত্যু, সেইটাকে আসলে শক্তিতে রূপান্তরিত করছে হাদি ভাই আমাকে, যে মানে এটাকে আরো বেগবান করার যে শক্তিটা, সেই শক্তিটা যদি বলেন এই যে জুলাইতে ওনার একটা স্লোগান যে জান দিব জুলাই দিব না, প্রমাণ কিন্তু দিয়ে গেল মানুষটা, না? এই প্রমাণটা কিন্তু আর কেউ দিতে পারে নাই। এবং দেখেন আমি কত ফরচুনেট, এই জুলাই পর পর আমাকে কত ধরনের বিভিন্ন দল থেকে হাতছানি আমাদের দলে আসেন, মানে একটা পরিচিত মুখ, একটা গালি যতই দেখ আমাকে মানুষ, আমাকে তো মানুষ চেনে এখন, সেটা খারাপ লাগার কারণে হোক ভালো লাগার কারণে, তো যেটা হয় আর কি যে, হ্যাঁ, এবং সেই মানুষটাকে আমাদের দলে আনতে পারা, নির্বাচন আগের কথা বলছি, জি, আমি কারোর প্রতি কনভিন্স হই নাই। আমার কাছে মনে হলো যে যে কোনোভাবেই তো জুলাইতে আমি ইনভলভ, জি, তো জুলাই মানে আমার কাছে হাদি ভাই ছাড়া আর কাউকে মনে হয় নাই। আমি ওনার মানে আমি কাউকে ডিসরেসপেক্ট করি, জুলাই ক্ষেত্রে আমি এখন সার্জিসকে আমি আদর করি, হাসতাতকে, নাহিদকে, পাটোয়ারিকে, মানে এদের ব্যাপারে কিন্তু আমি বায়াসড। জি, এই জায়গাটা আমার খুব খারাপ স্বভাব। এদের কিনে অনেক রুমার, অনেক ধরনের কন্ট্রোভার্সি হয় এনসিপিকে নিয়ে, বা জুলাইকে কুক্ষিগতা বা যা কিছুই হোক না কেন, জুলাইকে যদি আপনি রান করতে চান, জুলাই পতাকা তলে যে আপনাকে আবার ঐক্যবদ্ধ হইতো, আপনার ওদেরকে লাগবেই, এদেরকে লাগবেই। সো এইটা সত্যি কথা। এবং আমি ওদেরকে এই কারণেই ওদেরকে 2-3টা হয়তো কমেন্ট করি, 2-3টা ক্রিটিক করি, সেটা অবশ্যই ভালোর কারণে করি, কিন্তু ওদেরকে নিয়ে যদি কেউ কিছু করে আমি কিন্তু এখানে বসে থাকবো না। কিন্তু এই যে ইনকিলাব মঞ্চে আপনার একীভূত হওয়া, তারপরে হাদি ভাইয়ের সঙ্গে একসাথে পথ চলা, তারপরে হাদি ভাইয়ের চলে যাওয়া, হাদি ভাই চলে যাওয়ার পরে রাজপথে আপনি সহ জাবের সহ বাকিরা যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, তারা কার্যক্রম চালিয়ে নেওয়া, যদিও হাদি ভাই তো মানে ওসমান বিন হাদি তো আসলে 100 বছরেও আরেকজন জন্মাবে কিনা ভেরি মাচ ডাউটফুল, আল্লাহ রাব্বুল আলামিন যদি দিয়ে থাকেন বা দেন, সেটা তো পূরণ করবার মতো না। কিন্তু আপনারা তো চেষ্টা করে যাচ্ছেন এবং আপনি একদম সামনে থেকে আছেন। এতে করে যেটা হয়েছে, আপনার একটা ইন্টারভিউ আমি দেখলাম যে আপনার কাজের জায়গাটা একদমই সীমিত হয়ে গেছে। আপনার যে একসময়ের যারা মানে আর্টিস্ট কলিগ বা ওই ঘরানার যারা, তারা কেউ আর আপনার সঙ্গে নাই, তারা খোঁজ খবর নিচ্ছে না, একটা সিঙ্গেল টেক্সট পর্যন্ত আপনাকে করে না, কোনো কাজে আপনাকে ডাকে না। এটা তো আপনার জন্য কি ভালো কিছু হলো? এখন এটাকে আপনি কিভাবে আসলে ডিফাইন করবেন বা করছেন? খারাপ কি হয়েছে সেখানে আপনি আনসারটা দিয়েছেন, কিন্তু আমি আসলে আমাদের অডিয়েন্সের জন্য দেখেন, যদি আমি এই সময়ের থেকে আগের সময় ফেরত যাই, ধরেন কখনো কখনো কোনো মাসে হয়তো আমার কাজের ফ্রিকোয়েন্সি কমে গেছে, ধরেন এই মাসে আমি 4-5টা বিজ্ঞাপন করছি, বেশি কাজ করতে পারিনি, বা কন্টেন্ট ফটোশুট একটু কম যায় না, কিছু মাস একটু মানে কাজ কম যায়, আমাদের কিন্তু মানে সব আর্টিস্টে খারাপ লাগতো, দূর এইবার মানে এই মাসটা খুব কম কাজ করলাম, খারাপ লাগে, কিন্তু সেটে নাই, কল নাই, শুনতে যেটাই হোক যে টাকা নাই, মানে কাজ করলে শুটিং করলে তো টাকা, তো খারাপ তো লাগে।
এই যে 8টা মাস 7 মানে ডিসেম্বর থেকে আমাকে কেউ ডাকে না, কল করে না, আমার মোটেও খারাপ লাগে না। মানে আমি ট্রুথ ফেসটা তো দেখে ফেলছি, তাই না? আর প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। কীভাবে বলি, আমাকে ধরেন ওই যে ওই দিন আমার এই স্টেটমেন্ট যাওয়ার পর অনেকে বলে যে তোকে কে চিনে, আমাকে সবাই শুরুই করে তুই দিয়ে, গালি দিয়ে, তোকে কে চিনে, তুই কয়টা নাটক করছিস। আমি কিন্তু নাটকের লোক না, আমি সর্বসাকুল্যের বোধে 5-6টা নাটক করছি, 2-3টা সিরিয়াল করলাম, 4টা ফিল্ম করলাম। আমি বিজ্ঞাপনের আর্টিস্ট। সো আমি 750 উপরে বিজ্ঞাপন করেছি বাংলাদেশে। এমন কোনো মেইন স্ট্রিমে মানে ইকোনমিক্যালি যেই রিনাউন্ড ব্র্যান্ডগুলো বাংলাদেশে, সেটা যে কোনো রড, সিমেন্ট, ফুড প্রোডাক্ট বা টেলিকমিউনিকেশন, মানে অর্থনীতিকে সচল করার জন্য যতগুলো বড় ব্র্যান্ড আছে, প্রত্যেকটা ব্র্যান্ডের আমি কম করে হলে 20 থেকে 25 বার এনরোলমেন্ট করেছি। আমি এতগুলা কাজ করেছি। সো আমি আমার যে সেক্টরে আমি আলহামদুলিল্লাহ খুব মানে 19 বছর কাজ করেছি। সো আমার আসলে আফসোস করার কিছুই নাই। এখন আমি আফসোস করি যে হ্যাঁ, সাধারণ মানুষের যে সৌজন্যতামূলক যে একটা, আপনি যে স্টুডিওতে কাজ করেন, এখানে ক্যামেরা, লাইটম্যান, প্রোডাকশন, এডিট প্যানেল, প্রডিউসার, সবার সাথে তো একটা প্রত্যেক দিনের সম্পর্ক। এখন আপনি যেভাবে কথা বলেন অনেকের অপছন্দ, কিন্তু একটা আত্মিক সম্পর্ক তো হয়েই যায়। অনেক দেখা হয় না, সব বাদ দেন, কাজের কথা বাদ দেন, যে ঈদ মোবারক জানানোটা, ঈদুল আজহা বা পহেলা নববর্ষ শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, এগুলো তো র্যান্ডাম মানুষের খোঁজ নেয়, সেই খোঁজটাও কেউ নেয় না। কিন্তু ওই আবারও বলতে হয়, 1 লক্ষ মানুষ খোঁজ নেয় না, কিন্তু 6-7 কোটি লোক একজন আমাকে খোঁজ নেয়। কীভাবে খোঁজ নেয়? বিশেষ করে প্রবাসীতে কথা যদি বলি, ধরেন আমি তো পোস্ট দিয়ে যায়, আজকে আমি জামালপুর যাচ্ছি, কালকে আমি রাঙামাটি যাচ্ছি, আমি ফেসবুকে পোস্ট দিই। ওনারা চিন্তা করে, আচ্ছা ভাই কীভাবে যাচ্ছেন? 8 থেকে 10 ঘন্টা টাইম ডিফারেন্স, ধরেন নিউ ইয়র্কের সাথে এখানে, কানাডার সাথে, ইভেন কোরিয়া থেকে বা পর্তুগাল থেকে বা মিডল ইস্ট, ওমান থেকে, বিভিন্ন জায়গা থেকে, আচ্ছা ভাই কীভাবে যাচ্ছেন, প্ল্যান কি, কোথায় উঠতেছেন, সেফ আছেন, জানাবেন, কিন্তু সাথে কি আছে। আমার পরিবার যে টেনশনটা করে, সেই টেনশনটা তারা করে যারা আমাকে জীবনে কখদিন চোখেও দেখে নাই। তাহলে আমাকে আফসোস লাগা উচিত এই কলিগদের জন্য? নিশ্চয় উচিত না। কেন? আল্লাহ বোধহয় চায় নাই আমাকে, আসলে আল্লাহ হয়তো কবুল করেছেন যে তুমি এই পথে। এবং মানে আমি বাসা থেকে বের হলে সেটা একটা সিগন্যালে বাইক বসে আছে বা কোনো একটা মা বসে আছে তার মেয়েকে নিয়ে, ওই যে হাদি ভাইয়ের ওই যে মানে আমি তো শুনতে পাই, অনেকে হেসে দেয়, অনেকে সালাম দেয়, অনেকে রিক্সাতে লাভ দিয়ে জড়ায় ধরে, হাদি ভাইকে জড়ায় ধরতে পারেনি, আমার গায়ে গন্ধ শুকে হাদি ভাইয়ের গান তো নেয়। আর কি লাগে জীবনে? আর কি লাগে? কোটিপতি হইতে হবে? টাকা লাগবে? কি হবে বলেন? আমি হাদি ভাইয়ের ফ্রেগ্রেন্স নিয়ে ঘুরতেছি, আদর্শ নিয়ে ঘুরতেছি, হাদি ভাইকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে, আমার কিসের লোভ থাকা উচিত বলেন? মানে মানে কি করব আমি বলেন? মানে মানে আমি যদি এটা ধরে অ্যাটলিস্ট সৎভাবে হাদি ভাই আদর্শকে যদি বাঁচিয়ে রাখতে পারি, এর থেকে আমরা অন্য সেকেন্ড কোনো কাজ প্রায়োরিটি থাকতেই পারে না। সো আমি চাই আপনাদের কাছে একটা কথা বলতে, দেশের জনগণের কাছে, আপনারা হাদি ভাই আদর্শটাকে বাঁচায় রাখেন, জুলাইয়ের যেই স্পিরিটটা ওটাকে ধারণ করেন। এই যে বাচ্চাগুলো তাদের জীবনকে খেলতে খেলতে একদম মানে চিন্তাও করে না, এই যে বুক চিতে দাঁড়ানো আবু সাইদকে, এটা আসলে মানে শত বর্ষ মানে এটা আর আর আমরা দেখতে পাবো আমি জানি না আসলে। সো ওদেরকে নিয়ে অশ্রদ্ধা করে কথা বলেন না, যদি ভালো না থাকে চুপ থাকেন প্লিজ। অশ্রদ্ধার ব্যাপারটা যখন আসলো, আসলে এই যে বিষয়গুলো আপনারা এবং আমরা যারা এটাকে ধারণ করে এই জায়গাটায় আসলাম, প্রত্যাশা তো থাকেই, তাই না? আপনার আপনজনের কাছে প্রত্যাশা থাকবে, ফ্যামিলির বড় যারা গার্ডিয়ান, যারা বাবা মায়ের কাছেও সন্তানের প্রত্যাশা থাকে, তাদেরও থাকে, রাষ্ট্রের কাছে থাকে, রাষ্ট্রের কাছে তো আমাদের সর্বোচ্চ প্রত্যাশা। খুবই স্বাভাবিক যে আমি এই রাষ্ট্র, যেই শিশুটা আজকে জন্মগ্রহণ করলো, সেও ডিরেক্ট অর ইনডিরেক্টলি ট্যাক্স দেয়, কারণ সে যে ফুডটা কনজিউম করে তার জন্য করা হয়, সেখান থেকেও তো ট্যাক্স যায়। তার মানে এই পয়সাগুলো তো রাষ্ট্রে যাচ্ছে, রাষ্ট্রের কাঠামোতে যাচ্ছে, কিন্তু রাষ্ট্র থেকে আসলে আমি কি পাচ্ছি? রাষ্ট্র থেকে আসলে আমরা কি চাই? নিরাপত্তা চাই, আমাদের ফ্যামিলিটা যেন ভালো থাকে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, খাবার দাবার যেন মানে আমি আমার স্বল্প আয় দিয়েও যেন কিনতে পারি, এই তো বিষয়। রাষ্ট্রের কাছ থেকে তো মানুষ আসলে, আমাদের এই জায়গায় কেউ রাষ্ট্রের কাছ থেকে একটা বাড়ি ঘর চায় না যে আমাকে একটা দোতলা বিল্ডিং করে দাও, নিশ্চয়ই না। রাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে বেশি যেটা চাই যে আমি নিরাপত্তা চাই, আমি আমার কথাটাও বলতে চাই, তোমার ভুলটাও আমি বলতে চাই, কিন্তু রাষ্ট্র তো সেটা কখনোই বলতে দেয় নাই। এবং এখনও যেই সিস্টেমের পরিবর্তনটা আমরা চাচ্ছিলাম,
সেটার কাছাকাছিও তো আমরা খুব বেশি যেতে পারি নাই। এবং এই রাষ্ট্রের সীমানায় বসে থেকে, এই রাষ্ট্রের নেটওয়ার্কের মধ্যে থেকেও এই যে জুলাই আমরা যখন রেকর্ড করছি তখন হচ্ছে 2 জুলাই, 2 জুলাই আজকে, 2রা জুলাই যেটা বাংলায় বলি আমরা। জানি না এটা কবে অন এয়ার হবে, কিন্তু এই দিনটাই আমরা দেখলাম যে জুলাই আসলে খুবই স্বাভাবিক, আমাদের ভেতরে তো এক ধরনের একটা দলা পাকানো যে কষ্ট, সেটা আমাদের ভেতর থেকে তৈরি হয় বা আসে। কিন্তু আমরা দেখি যে জুলাইটাকে অসম্মান করে বা জুলাই শহীদদেরকে, পরিবারকে অসম্মান করে, অশ্রদ্ধা করে এমন কোনো কথা নাই যে বলবার চেষ্টা করা হচ্ছে না, এবং এটাকে একটা দাঁড় করাবার চেষ্টা করা হচ্ছে। এবং আমি দেখলাম যে অনেকেই মেহের আফরোজ শাওন খুব বাজে কথা লিখলো, এবং একটা জিনিস দেখলাম যে আপনি তার পরদিন সকালে সেটার একটা প্রতিবাদও জানালেন। আজকে সকালে মানে আমরা যখন রেকর্ড গত করছি রাতে তার ভেরিফাইড পেজ থেকে সে খুব বাজেভাবে একটা পোস্ট দেয়, প্রতিটা লাইনে ওই স্ল্যাংটা ইউজ করে, এবং আমি সেটার প্রত্যুত্তরে আমি একটা পোস্ট দেই, শর্ট ভিডিও দেই, কিছু একটা ছবি পোস্ট করে, মানে এটা জাস্ট প্রতিবাদ হিসাবে আমি তার পাল্টা উত্তরটা দেই। এটা নিশ্চয়ই আপনাকে যারা ফলো করে তারা দেখে ফেলেছে এরই মধ্যে। কিন্তু আমার যেটা মোদ্দা কথা, যেটা জানতে চাওয়া বা যেটা দরকার, আমাদের সিস্টেমের পরিবর্তন নিয়েই তো আসলে আমাদের এত দূর আসা আন্দোলন, এত কিছু, এত প্রাণ, মানে এত রক্তের সিঁড়ি বেয়ে আসা এই পর্যন্ত। শহীদ ওসমান বিন হাদিকেও শেষ পর্যন্ত আমরা হারালাম। জানি না সামনের দিনগুলোতে আর কাকে আমরা পাবো বা কাকে হারাবো। আপনার জন্য দোয়া রইল অনেক বেশি, কারণ আপনারা আসলে একদম লাইমলাইটে কাজ করছেন। কিন্তু সিস্টেমের পরিবর্তনটাই কি যথেষ্ট, নাকি যারা আসলে এইভাবে অশ্রদ্ধা করে কথা বলে তাদের বিরুদ্ধেও তাদের মানে হয় না, অনেক দেশের আপনি বিপ্লবের ইতিহাস ঘাটবেন, বিপ্লবোত্তর যে মানুষগুলো বিপ্লবের বিপক্ষে ছিল বা তারপরেও এটা নিয়ে বাজে কথা বলবার চেষ্টা করেছে, তাদেরও কিন্তু বিচার হয়েছে, তাদেরকেও ছেড়ে কথা বলা হয়নি, হয় দেশের প্রচলিত আইনে, পরবর্তী আইনে, অথবা অন্য কোনোভাবে। কিন্তু আমাদের এখানে কেন যেন বিপ্লবোত্তর আমরা অনেক বেশি ক্ষমাই করেছি, এবং সেটার সুবিধাটা বা সুযোগটা কিন্তু এই মেহের আফরোজ শাওনদের মতো অনেকেই নিচ্ছে। তো সেটার এগেইনস্টে আসলে আমাদের করণীয়টা কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওই যে একটা কথা শুনে আমরা বড় হই না, যে বিসমিল্লাহ গলদ, মানে বিসমিল্লাহ যদি গলদ থাকে, সেটা আসলে রেশটা শেষ পর্যন্ত গলদেই আসে। এইটা ইকুয়েশন আসলে কোনো ভালো কিছু আসে না। ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডটাই বিসমিল্লাহ গলদ সব কিছুতে ছিল, মানে তখন যেটা করবার সেটা করতে পারিনি আমরা, যেটা আমি অফ দ্য ক্যামেরা একটু আগে বলতেছিলাম, যে ওই শুরুটাতে ভুল এত কিছু ছিল, যেটা এখন হোক বিএনপি বা অন্য যেই ক্ষমতা আসুক না কেন, তাদেরকে সেই ভুলের খেসারটা দিতে হবে, বিকজ ওখানে অনেক ভুল ছিল। এই যেমন আপনি যেসব সো কল শিল্পী, মানে আমি দেখি শিল্পী তো বলি না, এসব নাম আসলে নামটাই উচ্চারণ করতে চাই না, মেনশন করবার জন্য, মানুষকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য। মেহের আফরোজ শাওনের কথা কেন বলবেন? আপনি এখানে চঞ্চল চৌধুরীর কথা বলতে পারেন, আপনি যে র্যাম্প মডেলের মারিয়াকি স্পটটা, জি, মানে কতটা অশালীন, অশ্লীল অবস্থায় প্রকাশ্যে ইন ফ্রন্ট অফ ম্যাস পিপল, ম্যাস কমিউনিকেশন এবং মেইন স্ট্রিমে ক্যামেরার সামনে উনি যেভাবে আসে, এবং আমি যদি বলি ওই জার্নালিস্টদের, ওনার কাছে যদি এটা ওনার পার্সপেক্টিভে, ওনার একটা রাইটস আছে, উনি কোনো একটা দলের হয়ে কথা বলে, কিন্তু উনি যেভাবে যেই অবস্থায় দাঁড়িয়ে কথা বলে, আপনাদের কেন এটা ক্যাপচার করতে হবে? আপনি অ্যাজ এ বাংলাদেশি নাগরিক হিসাবে, বাংলাদেশের জার্নালিজমের মধ্যে একটা এথিক্স থাকে, আপনাকে কেন এটা ক্যাপচার করতে হবে? এবং কতটা অশ্লীল কাপড় পরে, মানে আপনাদের কাছে হাদি ভাই একটা গালি দিছে, ওইটা অশ্লীল লাগে, রাইট? আপনাদের কাছে একটা 2 টাকা দামের র্যাম্প মডেলের মানে 1/3 বক্ষ নিদর্শন করে সে যখন দেশের মজিবুরের ফেনা তুলে, তখন সেটা আপনার কাছে শ্লীল লাগে, এবং আপনার তখন সেটা নিয়ে কথা হয় না, তখন এটা আপনারা ক্যাপচার করেন, এবং প্রত্যেকটা মিডিয়াতে রিলস আকারে আপনারা ফ্রিকোয়েন্সিটাকে প্রচারণা করেন, এবং এই শাওনের মতো স্টুপিড মহিলাকে আপনারা বিভিন্ন সিনেমার প্রমোশনে আপনারা ক্যাপচার করেন, এবং আমাদের বর্তমান অনেক মিনিস্টার তাদের সাথে কথা বলে, গোল বৈঠক করে, একসাথে বসে তারা ছবি তুলছে, অ্যাম্বাসেডর যায়, এবং বিশেষ প্রদর্শনী সিনেমাগুলোর থাকে না, বিশেষ সিনেমা বিশেষ প্রদর্শনী, তাকে ইনভাইট করেন, তাকে রাখেন। সো এইটা যে প্যাট্রোনাইজ করা, এবং এই
মানে দেখেন বিগত সরকার কিন্তু বেছে বেছে প্রত্যেকটা সেক্টরে এই সো কল আর্টিস্টগুলোকে কিন্তু কিনলো, পয়সা দিয়ে কিনেছে। এবং এরা হচ্ছে যাত্রাপালার ওই শিল্পীগুলোর মতো টাকা দিলেই যেখানে এসে নাচ গান গেয়ে চলে যাবে। সো আর্ট অ্যান্ড কালচারের যে এথিকটা, আপনি কোন দেশের ভাষা, কোন দেশের পরিধান, কোন দেশের সৃষ্টি রিপ্রেজেন্ট করছেন, তাদের তো সেটা দেখার বিষয় না। তারা চিন্তা করতেছে আমি এখানে শো করব, ওই এমপির সাথে ওই মিনিস্টারের সাথে সিঙ্গাপুরে ট্রাভেলে যাব, তারপরের দিন আমার ঢাকায় ফ্ল্যাট হবে, একটা গাড়ি হবে, আমি সিকিউরড। আমার ওই সিনেমা দর্শক খেলো কি না খেলো তাদের আমার কিচ্ছু যায় আসে না। সো ওরা ওভাবেই পুরা জিনিসটা, এবং এরাই গুণগান গাবে, কিন্তু জনগণ সেলফোনে এদেরকেই দেখবে, বিদ্যা সিনহা মিমকে দেখবে, বেনজিরের গার্লফ্রেন্ডকে দেখবে, তারপরে শাওনকে দেখবে, জয় মামুনের এক্স গার্লফ্রেন্ড, যে কিনা বাংলাদেশের সর্বপ্রথম সোশ্যাল মিডিয়াতে যে বাবার বয়সী মেয়ে কি, এখন মানুষ অনেক প্রোগ্রেস। এখন এই যে ট্রেনটা চালু হয়েছে না, 12 বছরের মেয়ে 60 বছরের লোককে বিয়ে করতে পারে, এই ট্রেন কিন্তু এখন মোটামুটি স্টেবল, মানে এটা একটা মানে রাইটস। সো এই যে সমাজকে অল্প অল্প করে কলুষিত করার যেই বীজটা বপন, সেটা আজকে না। আপনি বলেন যে আওয়ামী লীগ কি ক্ষতি করে নাই? এই যে একটা 17 বছর ধরে বললো যে বয়ান, যে ধর্ম যার যার উৎসব সবার, আমরা শুনে আসছি না এই কথাটা? তো ধর্ম যার যার উৎসব সবার যদি হয়েই থাকে, আমাদের কোরবানির দিন যে আমরা গরুর মাংস খাই, তা আসুক সনাতনী ধর্মের রুটি দিয়ে গরুর মাংস খা বেটারা, তোরা তা তো খাবি না। তাহলে তুই নামকাধারী মুসলিম হয়ে তুই কেন হোলি খেলাতে যাবি? তুই কেন পূজা মণ্ডপে যাবি? মানে ধর্ম যাদের উৎস সেটা করতে স্পেসিফিক ভাবে বলা হয়েছে একদম। মানে তুই যদি সত্যিকারে ধর্ম জানিস, তোকে তো বলাই হয়েছে তোর এটা হারাম। তুই যাচ্ছিস পাঞ্জাবি পরে হোলি খেলতেছিস, তিলক দিচ্ছিস, আবার ওটার কি বলে আমি জানি না, আমি ওইটাও করতেছি, ঢাকটা শাক হাবি যাবি। যাই হোক, আমার অশ্রদ্ধা করার কোনো রিজন নাই। তো তুই কেন আমার ধর্ম নিয়ে তুই অশ্রদ্ধা করবি, আবার তুই আশা করিস আমি তোর ধর্মকে শ্রদ্ধা জানাবো? আর এখানে হিন্দুয়ানি কালচারই আপনি বললেই সিভলেস বললেন, বড় টিপ দেবেন, সিঁদুর দিবেন, তাহলে আপনি অনেক স্মার্ট। আপনি টুপি পরবেন, একটা পাঞ্জাবি পরবেন, ঈদ মিলাদুন নবীর যাবেন, আপনি মিলাদ মাহফিলে যান, আমি আজকে রোজা, আপনি বলতে পারবেন না ও তুমি রোজা, মানে শুটিংয়ে, ও আচ্ছা না ভাই আমি তো রোজা থাকি না। একজন রোজাদারের সামনে একজন কো আর্টিস্ট সিগারেট ধরাচ্ছে, আপনি স্মার্ট, আমি খ্যাত। হাদি ভাই মাদ্রাসায় পড়ছে, উনি খ্যাত, ওনার শিক্ষা ওনার পেশাবে ধুয়ে যাবে সকল শিল্পীগুলা, ওনার পেশাবে ধুয়ে যাবে। আমি তো বুঝতে পারছি হাদি ভাই কি জিনিস। তা আমাকে যে গালি দিয়ে তুমি কার পিছনে হাঁটো? আরে ছাগল, তোর 500 বছরে তুই এরকম একটা হাদিবা হইতে পারবি না। আমি তর্কে যাইনি, বিতর্ক যাই না, আমি আমার দৃঢ়তা ছিলাম। হ্যাঁ, মিলনের বাসিওলা পাইছি আমি হাদি ভাইকে, উনি যেভাবে বাসে পাইছে আমি ওনার পিছনে পিছনে হাঁটছি। তখন যারা বলছে ভুল, ওরা এখন তো মুখে কুলো পড়ে। এই যে লোকটা কথা বললেন যে, বা যে গায়ে ময়লা পানি ফেলছে, কিভাবে ক্ষমা করবেন নিজেকে? সময় আপনারও আসবে। পৃথিবী জানুক আর না জানুক, আপনি তো জানেন যে আপনি ময়লা পানিটা করেছিলেন। পৃথিবী কেউ জানে না, উপরওয়ালা জানেন, আপনি তো জানেন। আপনার বিবেকে আপনাকে কোনো না কোনো দিন ধ্বংসাবে, এবং এমনও দিন হইতে পারে আপনি বিছনায় পচে পচে মরবেন। প্রকৃতি কখনো ছাড় দেয় না, প্রকৃতি তার ন্যায্য হিসাব নিয়েই ছাড়বে। তখন আপনি হয়তো বলতে পারবেন না, ক্ষমাও চাওয়ার কোনো চান্স নাই, বিকজ মানুষের দুনিয়াতেই নাই। যদি সম্ভব হয় ওনার বউ বাচ্চার কাছে যে ক্ষমা চেয়ে আসেন, যদি আপনার মৃত্যুটা একটু সহজ হয়। আমরা মানে আপনি এবং আমরা একসাথে আলাপ করলে আসলে ক্যামেরা অফ করে দিয়ে তারপরে আলাপচারিতা চালিয়ে যেতে হবে, কারণ যে ইস্যুসগুলো নিয়ে কথা বলছি, যেমন একজন ওসমান বিন হাদিকে নিয়েই আমরা যদি কথা বলতে থাকি, তাহলে এটা তো একটা বিশ্বকোষ, শেষ করা যাবে না। খুব সুন্দর শব্দ, বিশ্বকোষ। আর আমি এক ফোঁটাও ক্লান্ত হব না। আমি ওটাই জানতে চাচ্ছিলাম একদম শেষটায়। ইভেন অনেকেই জানতে চায় যে আপনার আসলে এই মুভমেন্টটার আলটিমেট গোলটা কি, টার্গেটটা কি, পলিটিক্যাল গোলটাই বা কি? আমার তো পলিটিক্যাল কোনো গোল নাই, বিকজ আমি দেখেন আমাদের ইনক্লাব মঞ্চ বা ইনক্লাব সেন্টার তো কোনো পলিটিক্যাল দল না, এটা একটা কালচারাল ফাইট। উনি কি চেয়েছে, এই যে 54-55 বছর ধরে একটা মিথ্যাচার, এই যে কালচারাল ফ্যাসিজমটাতে মানে স্টাবলিশ করছে, যে এই যে ভারত থেকে একটা সোকল মানে মানে যেটাকে বলে সুশীল সমাজ, এখানকার লেখক, এখানকার নায়ক নায়িকা, এখানকার অভিনেত্রীরা সব কিছু ওদের বিল্ড থাকে, কোনো না কোনোভাবে কলকাতা একটা সিনেমা করতে হবে আমাকে,
কোনো না কোনোভাবে কলকাতার সিরিয়াল আমার চান্স পেতে হবে, কোনো না কোনোভাবে আমার এমন একটা লেখা বের করতে হবে যেখানকার ওখানকার প্রকাশকরা ওখানকার লেখকরা আমাদেরকে বাহবা দেয়। এই যে আইডেন্টি ক্রাইসিস তৈরি করা একটা দেশের, এই যে স্পোর্টস, এই যে ফিল্ম গন, কেন গন? এগুলো সব ব্লু প্ল্যান করা বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ার। সো এই জিনিসটা থেকে বের হওয়ার ফাইটটাই হচ্ছে এই যে কালচারাল ফাইট, এই যে ভারতের যেই সাম্রাজ্যবাদ তৈরি করা, এই যে নাম কাওয়াসে বন্ধু বলে যে দিনের পর দিন এই দেশের সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, ইভেন আমাদের শিক্ষা ব্যবস্থা তো শেষ। এই যে দেখেন কত সূক্ষ্মভাবে আমাদেরকে বলা হতো ছোটবেলায় গল্পে যে বাবু মশাই পণ্ডিত মশাই আর রফিকের বাবা কৃষক। আপনাকে কিন্তু ব্রেন ওয়াশ করা হলো, মানে আপনাকে ডেপ্রাইভ করা, আপনাকে স্পাইনলেস করা যে তুমি মুসলিম হতদরিদ্র, তোমরা হচ্ছে গিয়ে কৃষক চাষাবসা, এবং পণ্ডিত মানেই হচ্ছে গিয়ে একজন হিন্দি মুনি ঋষিরা। যে এই যে তোমাকে যে স্পাইনলেস করে দেওয়া, এবং তুমি যে জানোই না তুমি যে একটা সার্কাসের হাতি, আগুন লাগলেও যে, আমি অনেক জায়গায় এক্সাম্পলটা দেই যে সার্কাসের হাতি কাজ হচ্ছে ঘুরতেই থাকে, মানুষ টিকিট কেটে দেখতে আসে, বা হাতি কি সুন্দর গোল হয়ে ঘুরে। একদিন ওই সার্কাসে আগুন লেগে যায়, সবাই বের হয়ে যায় যারা টিকিট কেটে দেখতে আসে, কিন্তু হাতিটা বের হয় না। হাতি কিন্তু শেকল বাঁধা না, ও জানে ওকে খালি ঘুরতে হবে, ঘুরতেই থাকে, সবাই পালায়, একটা পর্যায়ে আগুন লেগে হাতি মারা যায়। তো ভারত চায় আমরা সেই হাতিটা হইতে, আমরা ওরকম ঘুরতেই থাকি। এবং জুলাই যারা লালন করে, জুলাই যারা স্পিড করে, হাদি ভাই যারা আদর্শ, তারা হচ্ছে গিয়ে ওই বোকা হাতিটি না হওয়া। আসাদ ভাই, এমনিতে আপনি কি করছেন? আমার ব্যবসা আছে, না হলে তো সার্ভাইভ করতে পারতাম না। হ্যাঁ, কারণ এটা নিয়েও তো যারা ভালোবাসে, আমি ওই অর্থেই বলছি, তারাও জানতে চায়। অবশ্য অনেকের ধারণা আমি ডলার পাই করে, আমি আমার আমেরিকা থেকে ডলার আসে, ডক্টর ইউনূস আমাকে অনেক ডলার দিয়ে গেছে, এখনো দিচ্ছে। ভাবনাগুলো থাকুক, মানে কিছু ভাবনা না হলে তো আসলে কিছু যাদের কিছুই করবার নাই, হ্যাঁ কিছুই করবার নাই, আমাদের তো করবার ভাববার অনেক কিছু আছে, কিন্তু অনেকের হাতে তো আসলে কিছু করার নাই, কিছু বলার নাই। জুলাই নিয়ে কটু কথা বলবে, তারপরে আবার কি যেন অনেকে লিখছে প্রতারণা। তো আসলেই তো প্রতারণা না, প্রতারণাই তো। কারণ মানে এদেশের কোনো মানুষ তার কথা শুনলো না, শিশু বাচ্চাটাও গুলি খেলো, শহীদ হলো। এর চেয়ে বড় প্রতারণা তো কিছু হতে পারে না। মানে আমি 15-16 বছর ধরে আমি একটা স্ট্রাকচারে ফেলে দিয়ে বাচ্চাদেরকে কত কিছু শিখালাম, বোঝালাম, মুখস্থ করালাম জোর করে, কিন্তু সেই বাচ্চা রাষ্ট্রপথে আমাকে হাজি ব্যবসায়ী বলে, আমাকে প্রতারক বলে, আমাকে কি বলে যেন, পাকিস্তানের জারদ সন্তান, রাজাকার, দেখতে অবশ্যই আফগান মনে হয়, কি জিন্নার জারদ, আচ্ছা যাই হোক। আমাকে একদিন দেখে আবার বলে যে ওকে তো আমি করাচি দেখছি। আমার খুব প্রশ্ন যে আপনি তখন করাচি কেন গেছিলেন? মানে আমাকে সে করাচিতে দেখেছে, তাহলে সে কেন করাচিতে গেছে? সে না গেলে দেখলো, আর করাচি যাওয়া কি গুনাহ? মানে করাচি কি লাস ভেগাসের কোনো ব্রোথেল? মানে কিভাবে দেখেন এস্টাবলিশ করছে। আপনারা পাকিস্তানি বলে বলে মুখে ফেনা তুলে ফেলছে, আপনাদের নাম ওরা নেয়ও না। মানে কিভাবে ওরা বলছে আপনাদের জন্য, মানে আপনাদের জন্য পাগল ভাই বলে, মানে দেশের কোনো ক্রাইসিসে ওরা আসবে। মানে যা খাওয়াইছে 54 বছর, আমরাও তো অন্ধের মতো খেয়েছি, কিন্তু কান নাক চোখ খুলে গেছে, আর খেতে চাই না। আচ্ছা, আজকে আমরা আলাপচারিতা শেষ করি, ইনশাআল্লাহ আপনার সঙ্গে আবারও প্যানভিশনে আমাদের কথা হবে। লাল জুলাইয়ের গল্পে আমরা আমাদের পছন্দের মানুষ আসাদুজ্জামান আসাদ ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। এই গল্প আসলে শেষ হবার নয়, এবং দেখেন যে আমাদের এই পর্বটা কিন্তু অনেক বড় হয়েছে, মানে ডিউরেশনটা অনেক বড়। আমি আশা করব যারা আমাদেরকে ভালোবাসেন, যারা পছন্দ করেন, তারা প্রত্যেকেই এই প্যানভিশন টেলিভিশনের চ্যানেলে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দিবেন, এবং এই কন্টেন্ট শেয়ার করবেন। বাঁচিয়ে রাখা দরকার আমাদের জুলাইকে, খুব বেশি দরকার, অন্ততপক্ষে ধারণ করবার জন্য, পরবর্তী প্রজন্মের কাছে গল্পটা পৌঁছে দেওয়ার জন্য ভীষণ দরকার। একদম শেষ মুহূর্তে আছি, পুরো কথাগুলোই আসলে আমাদের যারা অডিয়েন্স তাদের উদ্দেশ্যেই তো আমরা বলেছি। তারপরেও শেষ কোনো দাবি দাওয়া বা প্রত্যাশা কোনো কিছু আছে কিনা আপনার, আমাদের দর্শকদের কাছে কিছু বলবার আছে কিনা, যেটা আপনি এতক্ষণ মিস করেছেন? দর্শক মানে যারা বাংলাদেশ পন্থী দর্শক, তাদেরকেই বলি, বাকিদের নিয়ে কথা বলতে চাই না।
ওরা ওদের ওই ওখান কালো থেকে বের জাদু, হবে না। হ্যাঁ ওরা ওই কালো জাদুর মধ্যেই থাকুক, ওরা ওই কালো জাদু থেকে বের হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হ্যাঁ, ইচ্ছা হেদায়েত দান করেন, হ্যাঁ এটা না আমার কিছু আর যাকে বলার ইচ্ছা নেই। করেন না। কিন্তু বাংলাদেশি পন্ডিতদেরকে বলবো যে যা কিছুই করেন, বাস্তবতা, সংসার, কর্ম, সব কিছুর ভেতরে না বাংলাদেশটাকে রাখবেন, মানে যেটা আপনার দেশ, যেটা কারো দয়া দাক্ষিণে চলতে পারে না। পরিবারকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন। আপনি যখন আপনাকে প্রপার ভালোবাসতে পারবেন, দেখবেন দেশের প্রতি ভালোবাসা আপনার আসবেই। আপনার সাথে যদি আপনি কানামাছি খেলেন, দেশকে নিয়ে আপনার কানামাছি খেলতে কোনো রকম সংকোচবোধ হবে না। নিজেকে নিয়ে কানামাছি খেলবেন না, তখন দেখবেন একটা অন্যায় করতে গেলে মনে হচ্ছে এটা তো আমার দেশের এগেনস্টে যাবে, আপনি থেমে যাবেন। জি, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং এভাবেই চলমান থাকবে আমাদের লাল জুলাইয়ের গল্প। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।